না, সব তো ঠিকই আছে। তাহলে এরকম অদ্ভুত আচরণ করতেছে কেন? খাওয়া শেষ, এবার সে দুম করে উঠে গেল জাঙ্কুকের কোলে। উঠে বসে পড়ল। জাঙ্কুক রীতিমতো অবাক। আচ্ছা, তোমার হলো কি বলো তো? কিছুই না। বরকে আদর করা যায় না নাকি? তে জাঙ্কুকের গালে হাত ঘষতেছে, যেন পাতিল মাজতেছে সে। জাঙ্কুক কোনো রকম ভাত খেয়ে রেখে টেনে রুমে নিয়ে গেল। বাসায় আপাতত জেহুব আর ইউনো আছে, ওরা টিভি দেখতেছে ওদের রুমে। আর সুগা চিমিনদের বাসায় গেছে। তেকে এনে জোর করে বিছানায় শুয়ে দিল সে। তেও ভালো মেয়ের মতো ঘুমিয়ে গেল। চাইছিল একটু রোমান্স করবে, কিন্তু তার অনেক ক্লান্তি লাগতেছিল, তাই আর জেগে থাকলো না, ঘুমিয়ে গেল। জাগুক সিগারেট খেতে খেতে ল্যাপটপে মুভি দেখতেছে, হরর মুভি। সেটা দেখা শেষে থেকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। রাত 12টা বাজে বরাবর। জাগুক থেকে হ্যাচকা টান দিয়ে উঠে বসালো। তে চোখ ডোতে ডোতে বলল, একটু ঘুমাতেও দিবেন না নাকি? শুভ জন্মদিন আমার পাতানো প্লাস রিয়েল বউ। তে চমকে চেয়ে আছে জাগুকের মুখের দিকে। উনি জানলো কি করে? জাগুক উঠে গিয়ে একটা কেক নিয়ে আসলো, ছোট একটা কেক। কেক বিছানায় রেখে তের দিকে তাকিয়ে বলল, তুমি বলা ছাড়া আর কোনো ওয়ে নাই নাকি যে আমি জানবো না এই ব্যাপারে? কি করে জানলেন? তোমার ডায়েরি পড়ছি। আপনি সেটা পেলেন কই? তুমি যত কিছু আমার থেকে লুকিয়ে রাখছো তার সব আমার দেখা হয়ে গেছে। তার মানে? হ্যাঁ, ছোটখাটো জামা কাপড়ও। আপনি একটা অসভ্য লোক। আচ্ছা, ওসব বাদ দাও, এখন কেক কাটো। কেক কেটে জাগুককে খাইয়ে দিয়ে বাকি পুরো কেকটা খাপুস খুপুস করে সাবার করে দিল। তারপর চোখ বড় করে বলল, জেহুব ইউনো ভাইয়ার জন্য তো রাখলাম না। কালকে কেক আরো একটা আনবো বড় দেখে, তখন খাবে ওরা। এখন হাত বাড়াও তো দেখি। কেন? বাড়াও না। তে হাত বাড়িয়ে ধরলো। জাগুক তার প্যান্টের পকেট থেকে এক জোড়া চুড়ি বের করে তের হাতে পরিয়ে দিল। বাহ, এটা কি সোনার? জি। আপনি এমন কেন বলুন তো? এমনিতেই মাসে কত খরচ চাই আমাদের, এর ভেতর এত দামি গিফটের কি দরকার ছিল? এইটা বাবার টাকায় কিনেছি। বাবা কাল টাকা পাঠিয়েছিল। আমি আমার বেতনের টাকা জমিয়ে সেই টাকা শোধ করে দেব আস্তে ধীরে। তাও এত দাম দিয়ে এটা কেনা ঠিক হয়নি। চুপ, তোমার হাতে চুরি ছিল না বলেই আনছি আমি। ইমিটেশনেরও আনা যেত, তাই না? তুমি যে অফিস যাও, আমি কিছু বলছি? তোমার ইচ্ছা অনিচ্ছায় আমি নাক গলাই না, তুমিও আমার ব্যাপারে নাক গলাবা না, ব্যাস। আপনার সাথে কথা পাগলে বলে। হ্যাঁ, আর তুমি মহা পাগল, কারণ তুমি তো আমাকে সোজা বিয়েই করে নিছো। হুঁ, এখন যাও ঘুমাও, সকাল সকাল উঠে অনেক কাজ করতে হবে। তে সাথে সাথে চাদর মুড়ি দিয়ে ধুম করে শুয়ে পড়লো। জাগুক সকাল সকাল চোখ খুলে দেখলো তে এখনো ঘুমাচ্ছে। কাল রাতে এত তাড়াতাড়ি ঘুমাতে গেল সে। তার উপর সকাল 9টা বেজে গেছে, সে কিনা এখনো ঘুমাচ্ছে। না, ওকে ডাক্তার দেখাতেই হবে, কিছু তো হয়েছে ওর। জাগুক গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো তে বালিশ কোলে নিয়ে আরামসে ঘুমাই। তে উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করো, বুয়া নাস্তা বানাই দিছে, উঠো। হুম, ভার্সিটিতে যাবা না? অফিস যাবা না? উঠো। উঠতেছি। তে আর জাগুক নাস্তা করে সোজা ভার্সিটিতে আসলো। তের হাব ভাব দেখে জিমিন বলল ডাক্তার দেখাতে। তেরও মনে হচ্ছে সে মা হতে চলেছে। জাগুককে সারপ্রাইজ দেবে বলে চুপি চুপি ক্লাস মিস দিয়ে হসপিটালে গেল সে। প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করা যেত, কিন্তু তের মনে হলো তার রক্তশূন্যতার কারণে হয়তো সে বমি করছে, মাথা ঘোরাচ্ছে। তাই একেবারে হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করে শিওর হয়ে বাসায় ফিরবে সে। জাগুকের আজ পরীক্ষা চলে, সে পরীক্ষা দিচ্ছে আর তে তার রিপোর্টের জন্য বসে আছে। ডাক্তার দেখে বললেন তে প্রেগনেন্ট, আর রিপোর্টেও সেটাই এসেছে। তে খুশিতে এক লাফ দিয়ে তারপর হেসে বাড়ি ফিরতে যেতেই পেছন থেকে কেউ একজন ওকে ডাক দিল। তে থেমে সেদিকে তাকিয়ে দেখলো ডাক্তার রোস্তম। তে ওনাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছে, আর আমেরিকা থেকে কবে এসেছে উনি। তের দিকে চেয়ে মুখটা ফ্যাকাশে করে বললেন তার কেবিনে আসতে। তের মনে পড়লো ডাক্তার 1 মাস আগে তাকে আর জাগুকে কিছু বলতে চেয়েছিলেন, তাই সে ওনার সাথে গেল। তো আপনার শরীর কেমন এখন? এখন বেশ ভালো আছি। তাহলে ভালো। আসলে সেদিন আমি একটা কথা বলতে চেয়েছিলাম, নেটের সমস্যার কারণে বলা হয়ে ওঠেনি। তো কথা হলো আপনার প্রেগনেন্সি নিয়ে। মানে? আপনার রিপোর্ট দেখে বুঝলাম আপনার শরীর নিজ থেকে রক্ত উৎপাদন হয় না, যার কারণে আপনাকে ওষুধের একটা কোর্স করতে হবে। কারণ প্রতি বছরে একবার এক একজনের রক্ত দেওয়া মোটেই ভালো কথা নয়। আপনার শরীর কোর্সটার সাথে মানিয়ে নিতে সময় লাগবে 1 থেকে 2 বছর। আর
না মানলে 3 থেকে 4 বছরের ঊর্ধ্বে সময় লাগবে। তাহলে এই সময় আপনি যদি বাই এনি চান্স মা হয়ে যান, তাহলে আপনার এবং আপনার সন্তানের লাইফ রিস্ক আছে। আমি জাস্ট বলতে চাচ্ছি, কোর্স শেষ হওয়া না পর্যন্ত আপনি বাচ্চা নেবেন না। মানে কি? তে কপালের ঘাম মুছে টেবিলে থাকা পানি এক গ্লাস খেয়ে শান্ত হয়ে বলল, লাইফ রিস্ক কেন হতে যাবে? কারণ বাচ্চা প্রসবের সময় আপনার প্রচুর রক্তক্ষয় হবে, নর্মাল করলেও, সিজারে করলেও। আর সেখানে অনেক নর্মাল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় রক্ত 3-4 ব্যাগ লাগে। আর আপনার তো তখন কি অবস্থা হতে পারে তা বলার বাহিরে। রক্ত জোগাড় করলেও 1 ব্যাগ দিতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। আর আপনাকে তখন অনেক রক্ত দেওয়ার প্রয়োজন হবে, তাও জলদি। তাই আমি বলতেছি আপনারা রিস্ক নেবেন না। তে ঢোক গেলে আবারও কপালের ঘাম মুছল, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাচ্চাকে বাঁচানো যাবে তো? আপনি এটা কি বলতেছেন? আপনি রিস্ক না নিলেই তো হয়। আসলে আমি তো অত সব জানতাম না। আমি অলরেডি কনসিভ করেছি, আজকে পরীক্ষা করলাম। হোয়াট শিট, আমার উচিত ছিল যে করেই হোক আপনাদের বিষয়টা জানানোর। এখন কি করব আমি? আই থিঙ্ক আপনার অ্যাবর্শন করানো উচিত। তে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ডাক্তারের সাথে কোনো কথা না বলেই সে বাসায় ফিরে আসলো। রুমের এক কোনায় ফ্লোরে বসে আছে সে। জাকব পরীক্ষা শেষ করে তার বাসায় এসে ডেকোরেশনের সব ঠিকঠাক করলো। তের জন্মদিন এখানে পালন করা হবে। তে তো মনে হয় তার বাসায়। যাই হোক, একবার দেখে আসি ওকে। জাকব তের বাসায় এসে দরজায় নক করল। দরজার ওপার থেকে তে জাঙ্কুকের গলার কণ্ঠস্বর শুনতে পেয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। চোখ মুখ মুছতেছে সে। আর জাঙ্কুক দেরি না করে পকেট থেকে চাবি নিয়ে বাসায় ঢুকলো। তে, কোথায় তুমি? সোফার সামনে টেবিলের উপর রিপোর্ট দেখে নতুন রিপোর্ট মনে হচ্ছে। তে সব রিপোর্ট চেনে জাঙ্কুক, তাই এটা ঠিক চিনতে পারলো না সে। তাই হাতে নিয়ে খুলে দেখতে লাগলো। তে মুখটা ধুয়ে মুছে নর্মাল হয়ে রুমে এসে বেরিয়ে দেখলো জাঙ্কুকের হাতে রিপোর্টটা। জাঙ্কুক রিপোর্ট থেকে চোখ উঠিয়ে দৌড়ে এসে থেকে জড়িয়ে ধরলো। খুশিতে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তেকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো সে। তে জাঙ্কুকের চোখে মুখে এত খুশি দেখে কি বলবে বুঝতেছে না সে। জাঙ্কুক হাসতে হাসতে দেখে সোফায় বসিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসলো। দুহাত দিয়ে ওর মুখ ধরে চলচল চোখে তাকিয়ে থেকে তের কপালে চুমু খেলো সে। তে, তুমি জানো না তুমি আমাকে কি খুশি দিয়েছো। তে থ হয়ে বসে আছে, মুখ দিয়ে তার একটা ওয়ার্ডও বের হচ্ছে না। কি হলো তে, তুমি এমন চুপ করে আছো কেন? জাঙ্কুক নিশ্চয়ই অ্যাবর্শনের জন্য রাজি হয়ে যাবে, কিন্তু আমি আমার বাচ্চাকে কি করে? না, আমার মা বাবা আমার সাথে যা করেছে আমি আমার সন্তানের সাথে কখনো এমন করব না, কারণ তার তো কোনো দোষ নেই। কিন্তু জাঙ্কুকের তো এটা জানা উচিত। জাঙ্কুকের উত্তর না পেয়ে উঠে সুগাজিমিনকে বাবাকে খুশির খবর জানিয়ে দোকানে গেল মিষ্টি কিনতে। তে বারান্দা দিয়ে জাঙ্কুকের খুশি দেখতেছে। সে দাদাকে জড়িয়ে ধরে বলতেছে খুশির খবর আর মিষ্টি খাওয়াচ্ছে। মহল্লার সবাইকে মিষ্টি খাওয়ানো শেষ করে জাঙ্কুক ফিরে আসলো বাসায়। আজ তার সবচাইতে খুশির দিন। তে চুপচাপ জামা চেঞ্জ করতেছে, অফিস যাবে তাই। জাঙ্কুক মিষ্টি একটা তের মুখে ঢুকিয়ে দিয়ে পুরো মিষ্টির প্যাকেট নিয়ে বিছানায় বসে খেয়ে যাচ্ছে। তে জাঙ্কুকের হাসি খুশি চেহারা দেখে কিছুই বলার সাহস পাচ্ছে না। আজ অফিসে যাওয়ার পথে একজন ফেরিওয়ালার হাতে একটা পুতুল দেখে কিনে নিল সে। তার মেয়ে হলে তাকে দিবে খেলার জন্য। পুতুলটা কম দামি হলেও দেখতে বেশ লাগলো তার কাছে। তে সারাদিন ধরে শুধু জাঙ্কুকের মুখের দিকে চেয়েছিল। জাঙ্কুকের মন ভাঙতে হবে এই ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। জাঙ্কুককে সত্যিটা জানানোর জন্য সে সব চেষ্টা করছে। আজ অফিস ছুটি হওয়ার পর জাঙ্কুক তেকে নিয়ে সোজা তার বাসায় ফিরেছে। সেখানে থেকে সারপ্রাইজ দেবে সে। তের চোখে ফিতা বেঁধে দিছে বাসায় ঢোকার এক মুহূর্তে। তারপর তের হাত ধরে রুমে ঢুকে ওর চোখের ফিতা খুলে দিল। পুরো রুমটা বেশ সুন্দর করে ডেকোরেশন করানো। পর্দা, তার উপর বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে তে। তের মুখে হাসি আসার মতো কোনো অবস্থা নেই, তাও সে বাধ্য হয়ে হাসলো। সামনে এগোনোর জন্য এক কদম ফেলতেই উপর থেকে কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি এসে পড়তে লাগলো। তে এবার মন থেকেই হাসলো। জাঙ্কুক ভার্সিটির পাশে কৃষ্ণচূড়া গাছটার থেকে অর্ধেক ফুল নিয়ে এসেছিল। পেছন থেকে জিমিন, সুগা, ইউনো, জেহুপ আসতেছে। পুরো বার্থডে পার্টিতে জাঙ্কুক খেয়াল করেছে তের মুখে এক ফোঁটাও হাসি নেই। রাত 10টা বাজে, সবাই মিলে ডিনার করায় ব্যস্ত হয়েছে। আর তে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতেছে। আকাশে তারা ছাড়া কিছুই নেই, চাঁদও না। তাও তে এত মনোযোগ দিয়ে কি দেখে যাচ্ছে? আসলে তার মন আকাশের দিকে নয়, এমনিতেই মুখটা আকাশের দিকে ফিরিয়ে রেখেছে। মনে মনে তো ভাবতেছে কিভাবে সে তার বাচ্চাকে বাঁচাবে, কিভাবে জাঙ্কুককে সত্যিটা জানাবে। জাঙ্কুক সত্যিটা জানলে নির্ঘাত অ্যাবর্শন করানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে যাবে। পেটের মধ্যে জাঙ্কুকের হাতের স্পর্শ পেতেই তে চমকে
ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। জাঙ্কুক তের ঘাড়ে মুখ রেখে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার কি মন খারাপ তে? আমি জানি কেন মন খারাপ। তে চমকে পেছন ফিরে জাঙ্কুকের দিকে চেয়ে বলল, আপনি জানেন তোমার মা বাবা নেই তোমার জন্মদিনে, তাই। তে মাথা নিচু করে রুমের দিকে চলে গেল। জাঙ্কুক রান্নাঘর থেকে খাবার এক প্লেট নিয়ে এসে তের পাশে বসলো। তে শুরুতেই হাত দিয়ে মানা করে বলল সে খাবে না। কি হয়েছে তোমার? সারাদিন কিছুই খাওনি তুমি। তুমি কি ভুলে গেছো যে তোমার পেটে এখন একটা নতুন জীবন আছে? তে চোখ তুলে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, জীবন? আমার মতো? আমাদের মতো? আমাদের মতোই তো। আমরা সবাই তো এমন ছিলাম। তে আর চোখের পানি ধরে রাখতে পারলো না, জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক হাত থেকে প্লেটটা বিছানায় রেখে তেকে ধরে বলল, কি হয়েছে তোমার? আমাকে বলো। জাঙ্কুক, আমি অ্যাবর্শন করাতে পারবো না, আমাকে ক্ষমা করেন। অ্যাবর্শন মানে? কি বলতেছো এসব? তে কান্নার মধ্যে কিছু বলতে পারছে না, শুধু বলছে তার ডক্টর রুস্তমের সাথে কথা হয়েছে, আর কিছু মুখ দিয়ে বের হচ্ছে না তার। শেষে জাঙ্কুক ফোন দিয়ে ডাক্তারকে কল করে পুরো বিষয়টা শুনলো ওনার থেকে। সবকিছু শোনার পর হাত থেকে ফোন পড়ে গেল তার। তে বিছানার নিচে এক কোণায় বসে আছে, তার চোখ জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হাত দিয়ে চুল টেনে নিজেকে সামলালো, তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে নিচে ফ্লোরে বসে তের হাত দুটো ধরলো। জাঙ্কুক প্লিজ, আমি অ্যাবর্শন করাবো না, প্লিজ জাঙ্কুক। দেখো তে, আমার কথা শোনো। আমরা চাইলে পরে আরো বেবি নিতে পারবো। তাহলে এখন এই বেবির জন্য তুমি কেন লাইফ রিস্ক নিবা? তোমার আর বেবির দুজনেরই লাইফ রিস্ক আছে এটাতে, আর সবচেয়ে বেশি হলো তোমার লাইফ রিস্ক। দেখো তে, ট্রাস্ট মি, এখনো বেবি হয়নি তোমার পেটে, জাস্ট একটা অংশ তৈরি হয়েছে। এটা নষ্ট করলে বেবি ব্যথা পাবে না, সত্যি। জাঙ্কুক প্লিজ, আমাকে বুঝাবেন না, আমি বাচ্চা না। তে শোনো, যদি এমন হয় 9 মাস পর আমরা বেবিকে না বাঁচাতে পারি, তখন তুমি সুখ কি করে সামলাবে? আপনি নেগেটিভ কেন ভাবতেছেন? বাঁচতেও তো পারে, সব আল্লাহর হাতে। আল্লাহ চাইলে কি না হয়। জানি আমি, কিন্তু বিপদ সামনে জেনে শুনে আমরা কেন এমন করব বলো? আমি তোমাকে হারাতে দিতে পারি না, এটা জেনে শুনে তো কখনোই না। তুমি কাল সকালে আমার সাথে যাবা, অ্যাবর্শন করিয়ে আনবো। এত বড় রিস্ক আমি কিছুতেই নিব না। আই প্রমিস, তোমার কোর্স শেষ হলেই আমরা নিব বেবি। না, আমার বাবা মা আমাকে ফেলে গেছিল, আমি জানি এটার কি কষ্ট। সে কিনা আমি সন্তানকে মেরে ফেলবো? জাস্ট শাট আপ দে, আমি যা বলছি তাই হবে। তুমি এই বাচ্চা নিতে পারবে না, কাল আমি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। এখন খেয়ে ঘুমাবা তুমি। তে জাঙ্কুকের ধমকে চুপ করে চেয়ে রইল, তারপর চোখ মুছে বলল, সে কি আপনার সন্তান নয়? শুধু আমারই ভেতরটা পড়তেছে, আপনার পড়তেছে না? জাঙ্কুক আকাশের দিকে চেয়ে বলল, হ্যাঁ আমার সন্তান, আমি অস্বীকার করতেছি না একদমই। বাট বাচ্চার চেয়ে আমার কাছে এখন বাচ্চার মা সবচাইতে বেশি জরুরি। আগে বাচ্চার মা। মা বেঁচে থাকলে বাচ্চা এমনিতেই আসবে। তে উঠে দাঁড়িয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, বাচ্চা না থাকলে বাচ্চার মাও থাকবে না। ব্যাস, কথাটা বলে তে রুম থেকে বেরিয়ে চলে গেল। তে দাঁড়াও বলতেছি, পাগলামি করবা না একদম। কিরে জাঙ্কুক, কি হয়েছে? তে বেরিয়ে গেল কেন? পরে বলতেছি ইউনো, একজন ডক্টর নিয়ে আই, তের বাসায় আই। বলবি ঘুমের ইঞ্জেকশন নিয়ে আসতে। তে নিজের বাসায় ঢুকে দরজা লাগাতে যেতেই জাঙ্কুক ধরে ফেললো। তে বেশি বেশি করতেছো কিন্তু তুমি। আপনি চলে যান এখান থেকে, চলে যান। যাব না। তে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। খাটের এক কোণায় বসে আছে সে, আর জাঙ্কুক পাশেই দেয়ালে হেলাত দিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ওর পাশে এসে বসতেই ও সরে বসলো। ঠিক আছে, অ্যাবর্শন করাতে হবে না। শান্তি, তুমি মরে যেও। তুমি মরার 2 মিনিট আগে আমি বিষ খাবো, তাহলে তো তুমি হ্যাপি, তাই না? তে চোখ মুছতেছে বারবার। সুগা আর ইউনো মিলে ডক্টর নিয়ে আসলো। তে ডক্টর দেখে পিছিয়ে গেল, চিৎকার করে বলল, জাঙ্কুক প্লিজ, এমন করবেন না প্লিজ। জাঙ্কুক তেকে আগলে ধরে রাখলো। কিছুই করবো না, উনি তোমাকে রেস্টের জন্য একটা ইনজেকশন দেবে জাস্ট। না না, লাগবে না, লাগবে না আমার কোনো ইনজেকশন। জাঙ্কুক ডাক্তারের দিকে তাকিয়ে ইশারা করলো, তারপর তের হাত চেপে ধরলো। জাঙ্কুক প্লিজ, আমি মরে যাব, আমার বেবিকে চাই জাঙ্কুক, এমন করবেন না প্লিজ, প্লিজ জাঙ্কুক। ডাক্তার ইনজেকশনটা দিয়ে চলে গেলেন। জিমি তের মাথায় হাত বোলাচ্ছে। তে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। জাঙ্কুক জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। তে ডিপ্রেশনে ভুগতেছে, ওকে ঘুমের ইনজেকশন দিতেই হতো, না হলে উল্টাপাল্টা কাজ করে বসতো আজ। তুই এখন কি করবি? আমার তো মতামত হলো অ্যাবর্শন করানো উচিত, না হলে তের লাইফ নিয়ে টানাটানি লাগবে। ভাইয়া, আমি বলতেছি কি, তের কথাই ঠিক, সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না? ভবিষ্যতে কি হবে আমি জানি না, ডাক্তার রুস্তম যা বললেন তা সত্য। 100%-এর 99 চান্সও নাই যে বাচ্চা আর মা দুজনেই বেঁচে যাবে। একজন না একজন মরে যাবেই। আর কথা হলো, বাচ্চাকে না বাঁচিয়ে তেকে সেদিন বাঁচাতে গেলেও অনেক বড় রিস্ক হয়ে যাবে ব্যাপারটা।
এত কিছুর পরেও তাকে বাঁচানো নাও যেতে পারে, তাহলে সব জেনেও আমি কেন এত বড় রিস্ক নেব? দেখ জাঙ্কুক, মিরাক্কেলও তো হতে পারে, তাই না? না, এরকম অনেক অপারেশন ডাক্তাররা করেছেন, এরকম ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। আমি শুধু শুধু ব্যাপারটা সিরিয়াস নিই নাই, যেটা সত্যি সেটাই। কি আর করার, তুই থেকে বোঝা, কারণ ওর অনুমতি ছাড়া অ্যাবরেশন করাবে না ডাক্তার। পরদিন ভোরবেলায় লাফ দিয়ে উঠে বসে গেল তে। পেটে হাত দিয়ে এদিক ওদিক তাকালো। চিন্তায় রুম থেকে বের হতেই দেখলো জাঙ্কুক মাথার উপর হাত রেখে সোফায় ঘুমাচ্ছে। আপনি অ্যাবরেশন করিয়ে ফেলেছেন, তাই না? জাঙ্কুক ঘুম থেকে জেগে চোখ তুলে বলল, না। তে পেটে হাত দিয়ে আবার রুমে চলে আসলো। জাঙ্কুক রান্নাঘরে এসে নাস্তা বানাচ্ছে। তে পেটে হাত দিয়ে চুপ করে বসে ভাবতেছে সে কি করবে এখন। 1 ঘন্টা পর জাঙ্কুক রুটি ভাজি প্লেট নিয়ে রুমে ঢুকলো। জাঙ্কুককে দেখে তে দূরে সরে বসলো। তে, তুমি কাল সারাদিনে তেমন কিছুই খাওনি, এখন চুপচাপ খেয়ে নাও। না না, আমি খাবো না, কিছু খাবো না, আমি মোহনগঞ্জে আশ্রমে চলে যাব। তে, আজ কবি কথাবার্তা বাদ দাও। তুমি কাল থেকে এমন কেন করতেছো? একটা কথা বোঝার চেষ্টা করছো না কেন? আমি অপারেশন করাবো না। জাঙ্কুক পকেট থেকে একটা ছোট বোতল বের করে তের হাতে দিল। ফাইন, অপারেশন করিও না। এখন এগুলো এই গ্লাসে ঢেলে আমাকে খাইয়ে দাও। আমি আমার আগে তোমার মৃত্যু সহ্য করতে পারবো না, তার আগে আমাকে মেরে ফেলো। দেখুন, বাচ্চার কিছু হবে না, সব সময় একই জিনিস হবে এমন তো না। আমি আমি রোজা রাখবো, নফল নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়বো। আল্লাহ আমার আর বাচ্চার ক্ষতি হতে দেবে না, দেখেন। জাকুব রেগে গিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। তে নাস্তা আর খেলো না, একেবারে অফিস টাইমে রেডি হয়ে বাসা থেকে বের হলো সে। জাকুব বাইক নিয়ে আসেনি, রাগ করেছে নিশ্চয়ই, তাই তে একটা রিক্সা নিয়ে অফিসে গেল। এসে দেখলো জাঙ্কুক অফিসে আগে এসে গেছে। তে এসে ওর পাশে বসতেই জাঙ্কুক ফাইল এডিট করতে করতে বলল, নাস্তা খেয়েছিলে? না। জাঙ্কুক রেগে ওর দিকে তাকালো, তারপর উঠে ক্যান্টিনে চলে গেল খাবার আনতে। খাবারের প্যাকেট হাতে নিতেই দেখলো রাফি দৌড়ে দৌড়ে আসতেছে। এসে বলল তে জ্ঞান হারিয়ে ফেলেছে। জাঙ্কুক দৌড়ে কেবিনে চলে আসলো। লিজা ওর কোলে তের মাথা রেখেছে। জাঙ্কুক ওকে কাছে নিয়ে আনলো। রাফি বলল হসপিটালে নিয়ে যেতে। দেরি না করে জাঙ্কুক ওকে নিয়ে হসপিটালে চলে আসলো। ডাক্তার রুস্তম চেক আপ করতেছেন। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে না নাকি? আমি কি করব একটু বলেন? সে চায় না অপারেশন করাতে, জেদ ধরে বসে আছে। আমি তার কথার বিরুদ্ধে বলাই এখন খাওয়া দাওয়াই অফ করে দিচ্ছে সে। অ্যাজ এ ডক্টর আমি আপনাকে একটাই পরামর্শ দেব, আর সেটা হলো অ্যাবরেশন। একজন মা হিসেবে তের এমন রিয়াকশন স্বাভাবিক, তবে একে উপেক্ষা করে অ্যাবরেশন করানো উচিত, কারণ লাইফ রিস্ককে এইভাবে সহজভাবে নেওয়াটা বোকামি। আমি বুঝেছি, বাট সে বুঝতেছে না। এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে আমি কি করতে পারি? ও ওর কথাই অটল। অ্যাবরেশনে মায়ের অনুমতি সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। যেহেতু তে রাজি হচ্ছে না, সেহেতু আমি আর কি বলতে পারি বলুন? আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, বাট আমি আপনাদের আবারও মানা করতেছি, এই ভুল করবেন না। কথাটা সিরিয়াস নেন। এরকম কেস আমি আরও দেখেছি। জাস্ট 1-2 বছর ওয়েট করতে পারবেন না আপনারা? জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে ওর বেডের সামনে চেয়ার টেনে বসলো। সুকাকে ফোন দিয়ে বলল কোন দেশে চিকিৎসা করলে এই সিচুয়েশনেও বাচ্চা মা দুজনকে বাঁচানো যাবে, এরকম দেশের খোঁজ নিতে। একদিকে তে, আরেকদিকে তার সন্তান। মনে হচ্ছে 2 নৌকায় পা দিয়ে চলতেছে সে। এক নৌকা ছেড়ে দিতেই হবে। যেটা ছাড়বে সেটা তার শরীরের একটা অংশ, আরও একটা তার প্রাণ। তে চোখ খুলে দেখলো জাঙ্কুক কানে ফোন ধরে এদিক ওদিক পায়চারি করছে। উঠে বসে পেটে হাত দিয়ে বসে থাকলো সে। তারপর চোখ মুছে নেমে গিয়ে জাঙ্কুকের পা ধরে বসে পড়লো ফ্লোরে। চলচল চোখে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চমকে ফোন থেকে মনোযোগ হাটিয়ে নিচে তাকালো। তে ওর পা ধরে বলতেছে যেন অ্যাবরেশন না করাই। তে, এসব কি করতেছো? জাঙ্কুক প্লিজ, প্লিজ জাঙ্কুক। ওকে ওকে, করাবো না, কান্না থামাও প্লিজ, উঠো এখন। তে উঠে দাঁড়িয়ে জাঙ্কুকের হাত ধরে নিজের মাথায় রাখলো। বলেন, কখনো এমনটা করবেন না, কথা দিন আমাকে। জাঙ্কুক চুপ করে থেকে বলল, কথা দিলাম। তে খুশি হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ওর মাথায় হাত বোলাতে বোলাতে ভাবনার রাজ্যে ডুব দিয়েছে। তের মন রক্ষার্থে বলে তো দিলাম, কিন্তু এতে তো তেকে মৃত্যুর দিকে ঠেলেও দিলাম। বাসায় ফিরে তে একটা সুতির শাড়ি নিয়ে বসলো। এটা কেটে কেটে বাবুর কাঁথা বানাবে সে। জাঙ্কুক চা বানাচ্ছে আর সোফার দিকে বারবার চেয়ে দেখতেছে। তের চোখ মুখে হাসিতে টুইটুম্বর। এই মেয়েটার কিছু হলে আমি বাঁচবো না, মেয়েটা বুঝতে চায় না কেন। চা বানিয়ে নিয়ে আসলো জাঙ্কুক। তে চা খাচ্ছে আর সেলাই করতেছে।
তো হে আর্মিগণ, তোমরা বারে বারে একটা কমেন্টস ক্যারে করো, তোমরা খালি একটা কমেন্টসই করো যে ইতিম মেয়ে গল্পটা ক্যারে দিতাছি না আমি, ক্যারে যে দিতাছি না আমি এটা কি তোমরা জানো না? আমার এক্সাম চলতেছে, এর লাগি আমি গল্প দিতাছি না। দুঃখের কথা কি কইতাম, যাই হোক গা। রাগিবুড়া জামাই সিজন 2 এটা দিতাছি কারণ ওই ওই গল্পটা আগে থেকে আমার মেক করা আছে 26টা পর্ব। তো ওইটা 26টা পর্ব মানে দিতে দিতে আমার এক্সাম শেষ হয়ে যাবে, 20 তারিখে এক্সাম শেষ হবে। তো কালকার পরের দিন মানে রবিবারে আরেকটা এক্সাম, আজকে হইলো 10 তারিখ, 12 তারিখে আরেকটা এক্সাম। তো আজকে বয়স দিয়ে এলাম একটু আনি না অনেকখানি, 20 মিনিট বয়স দিছি। যাই হোক গা, তোমরা দেখো এই গল্পের আর 2টা পর্ব হইব মনে হয়। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি জায়গাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গিও।